ফিফা দিল বাস আমরা একটুখানি ভারতীয় ফুটবল ফেডারেশন যেটা সম্প্রতি বাস খেলো ফিফার থেকে, যে ক্যাচ থেকে খেলো, কেন খেলো সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে একটু শিক্ষাটার একটু সম্প্রসারণ ঘটে। জানি না আপনারা কতজন আমার গতকালের একটা বক্তব্য শুনেছিলেন, যেখানে আমি বলেছিলাম যে সমস্ত ভুল শুধরোতে যাবেন না, মানে সমস্ত ভুল শুধরোতে যাবেন না, যদি সেই ভুল থেকে আরও নতুন কিছু ভুল হয়ে যেতে পারে। তো সেইটা যদি আপনারা শুনে থাকেন, আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন আমি যখন বক্তব্যটা পেশ করব, যে কেন ক্যাচ বাসটা দিল ফিফাকে। দেখুন, আমি যেহেতু আই লিগের ব্যাপার, আর কোথায় কি হচ্ছে, কোন কাশি কোন চাটছিল, মানে ওই কোন বস্তিতে পাশের বস্তিতে কোথায় ঝগড়াঝাটি হচ্ছে, আমি এগুলো খুব একটা দেখতে যাই না, তাই আমি ব্যাপারটা ঠিক ফলো করছিলাম না। তো আজকের এই ফিফা যেহেতু বাসটা দিল এআইএফএফকে, তো মনটা খুব আনন্দ হলো, কেননা এরকম একটা কিন্তু অপকর্ম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করেছিল ইস্ট বেঙ্গলের সাথে, সেইটা নিয়ে একটু আলোচনা করব। সেই সময় তারা পার পেয়ে যায়, কিন্তু এই সবসময় তো আপনি বদমাইশি করবেন আর আপনি পার পাবেন না, কেননা বাপেরও বাপ আছে, মানে আন্তর্জাতিক লেভেলে যখন একজন বড় বাপ বসে আছে, তখন কিন্তু আপনি এই ঘরোয়া পাপ করে বাপের হাত থেকে মুক্তিটা পাবেন না। তো যেটা হয়েছে আমি খুব সংক্ষেপে বলছি, তার কারণ আমি বিশদে খুব একটা তলিয়ে দেখিনি, কিন্তু একটু পরে বুঝতে পেরেছি। আমি না মোটামুটি হাঁ করলে বুঝতে পারি এ কি মানে হারাবাতে নাকি হারামি, মানে হাতেই বুঝতে পারি, হাতেই বলছি না, হা বলছি না, এই হারামিগিরি কিছু একটা করতে চলেছে। তো যেটা হয়েছে, ইন্টারকাশের ক্ষেত্রে ওদের প্লেয়ার রেজিস্ট্রেশন বা ইয়েলো কার্ড, এইসব বিভিন্ন ব্যাপারে এআইএফএফ নিজের কিছু আইন কানুন ভুল ব্যাখ্যা করেছিল। মানে এআইএফএফের নিজস্ব তো কিছু আইন কানুন থাকে, যে এইটা হলে এইভাবে রেজিস্টার ডিরেজিস্টার করতে পারবেন কি পারবেন না, আবার রেজিস্ট্রেশন। তো এআইএফএফের কিছু লিখিত রুল আছে, যে যেরকম সমস্ত সংস্থার থাকে, সেই নিজের আইন, নিজের লিখিত আইনেরই ব্যাখ্যা করে সেগুলো যখন প্রয়োগ করেছিল ইন্টারকাশের ক্ষেত্রে আই লিগ চলাকালীন, বিভিন্ন ভুলভ্রান্তি করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তার ফলস্বরূপ কিছু অ্যাডভান্টেজ পেয়ে যায় ইন্টারকাশি। এবার ইন্টারকাশিকে আপনি সেইভাবে দোষ দিতে পারবেন না, কারণ ইন্টারকাশি তো নিজে থেকে আইনের ভুল ব্যাখ্যা করেনি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেদেরই আইনের ভুল ব্যাখ্যা করে কিছু বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল ইন্টারকাশিকে। তো এইগুলো যখন বাকি ক্লাবরা অনেকে জানতে পারে, তখন তারা চেপে ধরে এআইএফএফকে। তো এআইএফএফের মানে মানে বুঝতে পেরেছে একটা কেলেঙ্কারি করে ফেলেছে, তখন বলেছে না না, মানে আমরা যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমরা করব না, ইন্টারকাশি করবে। মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানি না এগুলো ভুল করেছে মানে জেনে শুনে করেছে নাকি মানে অজ্ঞানবশত করেছে, কিন্তু ওরা বলে দিল যে আমাদের ভুলের প্রায়শ্চিত্ত আমরা করব না, আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করবে ইন্টারকাশি। তো সেই পয়েন্টগুলো কেড়ে নিয়েছিল ইন্টারকাশির থেকে। এখন ক্যাশের কাছে গেছে, তারপর ইন্টারকাশি মানে যে ফিফার যেই আরবিট্রেশনের যে একটা সংস্থা আছে, তারা জুরিক থেকে অপারেট করে, সুইজারল্যান্ড থেকে। তো তারা কেসটা যখন তারা বিবেচনা করলো, তদন্ত করলো, তো তারা বলছে যে ভুল করলো এআইএফএফ আর বাস খাবে ইন্টারকাশ, সেটা কখনো হয়? তো তাই তারা পুরো কেস উল্টে দিল। তার ফলস্বরূপ ইন্টারকাশি তাদের ওই ডিডাক্টেড পয়েন্ট সমস্ত ফেরত পেয়ে গেল, আর এআইএফএফকে উল্টে বললো যে ইন্টারকাশি যে কেস টেস করেছে সুইজারল্যান্ডে গিয়ে বা এসে, তো তার পুরো খরচ তোমাদেরকে দিতে হবে। আমি জানি না এছাড়াও বাড়তি কোনো পেনাল্টি হবে কিনা, কিন্তু এই হলো মোদ্দা কথা। মানে ভুল করবে ফুটবল ফেডারেশন আর বাস খাবে ইন্টারকাশি, এটা হতে পারে না। এটা দেখুন, একই কাণ্ড কিন্তু এরা করেছিল কয়েক বছর আগে, যখন দেবজিৎ রায়দের এই ব্যাচটা আন্ডার-17 জোনাল রাউন্ডে বা জোনাল লেগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডার-17 লেগে তারা গ্রুপ টপ করেছিল ইস্ট জোন থেকে। তো তখন ইস্টবেঙ্গল একটা প্লেয়ারের একটা তার একটা যে একটা আধার কার্ড ছিল, যে বার্থ সার্টিফিকেটের যে পরিচিতি, সেইটা একটা তাদের একটা গণ্ডগোল ছিল। তো এআইএফএফ মোহনবাগান সুপার জায়ান্ট গিয়ে নালিশ ঠুকে দিয়েছে, কাঠি করেছে। তো এআইএফএফ বলছে যে তোমাদের প্লেয়ার মানে তার আধার কার্ড আগেও একবার রেজিস্ট্রেশন করেছিল আধার কার্ড, সেটা অন্য তাতে ডেট ছিল, এইটা তো অন্য ডেট আছে, তো ইস্টবেঙ্গলকে টুর্নামেন্ট থেকে বার করে দেয়। কিন্তু দেখুন, এখানে ভুল যেই করে থাকুক, ভুল কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব করেনি। কেন করেনি এটা আমরা আগে আলোচনা করেছিলাম, কিন্তু ওই যা হয়, মানে এটা আমার মগের মুলুক।
মানে ক্যাশে গেলে সেক্ষেত্রেও ফুটবল ফেডারেশন বাসটা খেত। কেন দেখুন এই কেসটা কী হয়েছিল, ওই প্লেয়ারটি সে একবার তার একটা অরিজিনাল আধার কার্ড ছিল যেখানে তার ডেট অফ বার্থ ছিল, বাবা মার নাম ছিল, সেইটা দিয়ে সে মোহনবাগানের হয়ে একটা জুনিয়র লেভেলে খেলেছে। তো তার কয়েক বছর বাদে সে আরও একটা আধার কার্ড বার করে, সেখানে তার বাবা মার নাম বদলে দেয়, সে তার জন্ম তারিখ কমিয়ে দেয়। তো সেই আধার কার্ডটা সে ইস্টবেঙ্গলকে দেয়, ইস্টবেঙ্গল সেই কার্ডটা জমা দেয় এআইএফএফকে, তারপর রেজিস্ট্রেশন করা, এআইএফএফ অ্যাপ্রুভ করেছিল ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন। তো আধার কার্ড যে বার করে সেটা তো পশ্চিমবঙ্গ সরকার বার করে না, কলকাতা কর্পোরেশনও বার করে না, ইস্টবেঙ্গল ক্লাব তো অবশ্যই বার করে না। আধার কার্ড কে দেয়? এইটা নিয়ে অনেকে আমরা দেখি, আমরা ভারতে ভুলভাল বলে যে আধার কার্ড দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। না না না, পশ্চিমবঙ্গ সরকার কোত্থেকে আপনাকে আধার কার্ড দেবে? কি পশ্চিমবঙ্গ সরকার আপনাকে পাসপোর্ট দেয়? এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তো আধার কার্ড যে এজেন্সি বা যারা দিয়েছে অবশ্যই সে পশ্চিমবঙ্গ সরকার হলো, সেখানে তো ইস্টবেঙ্গল ক্লাব নেই। আধার কার্ড দেয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেয়, আমাদের দেশে যে কেন্দ্রীয় সরকার থেকে দেয়। তো এবার তারা আধার কার্ড যখন দিয়েছে তো তারাই ভুলটা করেছে মূলত, যে একই ব্যক্তিকে একটা আধার কার্ড দিয়েছে যেখানে তার অরিজিনাল ডিটেলস বদলে গেছে। তো তারা তাদের কাজটা করেনি। মানে কে কাজ করেনি? প্রথমত যারা আধার কার্ড ইস্যুইং এজেন্সি, যেটা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার নয়, যেটা অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব নয়। আর দ্বিতীয় ভুল করেছে, সেটা কম ভুল, যে কেননা আধার কার্ড ভেরিফাই করার কাজ কিন্তু এআইএফএফের না, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে পাঠানো হয়েছে, ওরা সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাজ আধার কার্ডের মানে যে ভেতরে ডিটেলস সেগুলো চেক করা নয়, ইস্টবেঙ্গল ক্লাবেরও নয়। এই কাজটা যারা করেছে, মূল যারা আধার কার্ডটা ইস্যু করেছে, সেটা তাদের গাফিলতি। তো সেই গাফিলতির দায় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে না। মানে আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে সে প্লেয়ারটাকে বার করে দিতে পারতেন টুর্নামেন্ট থেকে, কিন্তু আপনি কী করলেন? গোটা ইস্টবেঙ্গল ক্লাবটাকে বার করে দিলেন। তো এইটা হচ্ছে জাস্ট মগের মুলুক, মানে বেনিয়ম, মানে কোনো নিয়ম নেই। কেননা ভুল করেছে কেন্দ্রীয় সরকার, আপনি বাস দিলেন ইস্টবেঙ্গল ক্লাবকে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনি ওই যদি গাজোয়ারি করেন, যদি মানে আইনকে বুড়ো আঙুল দেখান, আপনি কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে জীবনে বাস খাবেন। আপনি প্রথমে হয় না যে পাড়ার ছেদো মস্তান, পাড়ায় মস্তানি করতে করতে একটু বড় মস্তান হতে হতে এমন জায়গায় মস্তানি হয় যে একসময় বাড়িতে এসে ঠকঠক করে পুলিশ করায় না যে আপনার ছেলে নামে ওয়ারেন্ট আছে। তো এইটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য। আরও একটা বিষয় নিয়ে বলে আলোচনাটা শেষ করব। আজকে দেখছিলাম বিভিন্ন সংবাদ সংস্থা গেছে ওই রাশিদার ডিয়ামান্টাকাসের ট্রেনিং কভার করার জন্য। বোধহয় এক্সট্রা টাইম শুনলাম না কি কোন রেস স্পোর্টস কোথাও একটা বললো যে আমরা বল নিয়ে অনুশীলনটা দেখাতে পারবো না, কেননা প্রথম 15 মিনিট কভার করার শুধু অনুমতি ছিল। মানে কেন 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 মানে এখন কিসের অনুশীলন হচ্ছে? মানে কোন গোপন অনুশীলন হচ্ছে এই মুহূর্তে যে আপনারা শুধু মিডিয়াকে প্রথম 15 মিনিট কভার করতে দিচ্ছেন? এইগুলো কেন করছেন? মানে বিদেশকে টুকছেন? আপনি বিদেশকে টুকে বিদেশি হতে পারবেন না। আমি এই মুহূর্তে বিদেশ থেকেই কথা বলছি। আপনার যেখানে ক্যাশ ফ্যাশগুলো করছেন, আমি বিদেশ থেকেই বলছি। আপনি বিদেশকে টুকে কোনো দিন বিদেশি হতে পারবেন না। বিদেশ কিন্তু একদিনে বিদেশ হয়নি। মানে আপনি বিদেশ বলতে যে বিদেশের কথা বলছেন, তারা একদিনে হয়নি, তারা ধাপে ধাপে উত্তীর্ণ হয়েছে, নিজেকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আপনি জাস্ট ওদের টুকে আপনি বিদেশ হতে পারবেন না। আপনি কোটটাই পরলে আপনি সাহেব হয়ে যাবেন। আমরা ভেতরে গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, একটা নোংরা, ভেতরে নোংরা আন্ডারওয়্যার পরেছেন, একটা মাথায় হ্যাট পরলে আর একটা কোটটাই পরলে আপনি কী হতে পারেন? বড় একটা জোকার হতে পারবেন, আপনি সাহেব হতে পারবেন। আর দরকার নেই, আপনি কেন সাহেব হতে চাইবেন? প্রথম বিশ্ব কি শুধু ইউরোপিয়ানের প্রথম বিশ্ব? জাপান প্রথম বিশ্ব নয়? কোরিয়া প্রথম বিশ্ব নয়? মানে আপনার প্রথম বিশ্ব মানে কেন ভাবেন ইউরোপকে? আর নিজেকে উন্নতি করার মানে এটাই নয় যে আপনি খালি নকল করবেন, না বুঝে নকল করবেন। সবার ভালো দিক আছে, মন্দ দিক আছে, ভালো দিকগুলো গ্রহণ করুন। আমাদের দেশে ফুটবলের কী অবস্থা? ফুটবলের জনপ্রিয়তা তো একদম তলানিতে। ফুটবলের জনপ্রিয়তা একদম তলানিতে। আমি দেখছিলাম ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে ভালো কাজ করছে, গোটা বাংলা জুড়ে ট্রায়াল নিচ্ছে। তো দেখছিলাম আজকে এই মুহূর্তে জলপাইগুড়ির ওদিকে একটা মালবাজারে ওখানে একটা দুদিনের ট্রায়াল নিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে পেছনে এমবাপে লেখা, কারুর পেছনে কৃষ্ণাণুতে লেখা নয় বা কোনো ভারতীয় কারুর নাম লেখা নয়। কেন লেখা থাকবে? তারা কেউ রোল মডেল নয় এদের বাচ্চাদের। তবু এরা ফুটবলকে তো ভালোবাসে, অন্তত এমবাপে লিখছে নিজের পেছনে, বা
নেইমার লিখছে, মেসি কিছু একটা লিখছে, ইন্ডিয়ান কারো নাম নাও লিখুক লিখছে। তো যাকে আপনাকে কিন্তু ফুটবলকে সাপোর্ট করতে হবে। আপনি একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগের দিন বা দুদিন আগে আপনি অ্যালাউ করলেন না, ঠিক আছে, বল নিয়ে অনুশীলন, হয়তো কোনো স্পেশাল মুভমেন্ট করবেন, কোনো মানে সেট পিসের মুভমেন্ট করবেন, কিন্তু মরশুমের শুরুতে প্রি সিজন হচ্ছে, সাধারণ ড্রিল হচ্ছে, সেইগুলো আপনি কভার করতে দিচ্ছেন না। এই করে ফুটবল এগোবে, ফুটবল জনপ্রিয়তা পাবে। আরও একটা বিষয় বলবো, ডিফেন্স। ডুরান্ড কাপ অসাধারণ একটা কাজ করছে ভারতীয় আর্মি আর পশ্চিমবঙ্গ সরকার মিলে। আমি চাই আইএফএ শিল্ডকেও আবার নিয়ে আসা হোক। আইএফএ শিল্ড, শুধু আইএফএ শিল্ড না, আইএফএ শিল্ড একটা কোয়ালিফায়ারও আগে হতো, মাঠে গিয়ে খেলা দেখতে ভালো লাগতো। খিদিরপুর থেকে অনেক ক্লাব খেলতো, মানে ছোটো ছোটো ক্লাবগুলো কোয়ালিফায়ার খেলতো আইএফএ শিল্ড শুরুর আগে, মানে মেন রাউন্ড শুরু হওয়ার আগে কোয়ালিফায়ার্স হতো, সেখানে অংশগ্রহণ করতো কলকাতা ফুটবল লিগের টিমরা। সেখান থেকে দুটো টিম কোয়ালিফাই করতো, যদি দুটো গ্রুপ হতো আইএফএ শিল্ডে, তো দুটো গ্রুপে একটা একটা করে কিন্তু ছোটো ক্লাব খেলতো, যারা কোয়ালিফায়ারের মাধ্যমে তারা যারা উত্তীর্ণ হতো। তা আমি যে আইএফএ শিল্ডও ফেরত আসুক, পশ্চিমবঙ্গ সরকার সেটা নিয়েও সাপোর্ট করুক। পশ্চিমবঙ্গ সরকার সাপোর্ট করছে, ডুরান্ড কাপকে সাপোর্ট করছে, এবং তার পুরস্কার মূল্য অনেক বেড়ে গেছে, 3 কোটি হয়ে গেছে, এবং ভালো ভালো অ্যাওয়ার্ড দিচ্ছে, এসইবি গাড়ি দিচ্ছে, গোল্ডেন বুট, গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভ। খুব ভালো কথা, এগুলো বিদেশি আইডিয়া। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভ পায় গোলকিপার পায়, গোল্ডেন বুট হচ্ছে যে সবচেয়ে বেশি গোল করেছে, আর গোল্ডেন বল একজন ভালো মানে প্লেয়ার। কিন্তু আপনি বলুন, মানে একজন গোল্ডেন গ্লাভ, মানে একটা গোলকিপার, তার সামনে যদি ডিফেন্ডাররা ভুলভাল আসে, মানে গোল্ডেন গ্লাভস কোনো দিন পাবে? আপনারা তো দেখেছেন এই অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে এসেছিলো গোল্ডেন গ্লাভ জেতার পর, মোহনবাগানের সুপার জায়ান্ট ইস্টবেঙ্গল নিয়ে এসেছিলো। তো সে কোথায় ছিল? তখন তার সামনে ডিফেন্স নেই। এবার একটা গোলকিপার যদি 11টা গোল খায়, তাকে কেউ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড দেবে না। আর আমরা ডিফেন্স মানে আর্মিকে কি বলি না, এ ডিফেন্সে চাকরি করে। আমরা কিন্তু আর্মি যদিও জানি আক্রমণ করে, কিন্তু আমরা মূলত কেউ অফেন্স বলে না, আমরা বলি আর্মিকে বলি ডিফেন্স। ও কোথায় চাকরি করছে? ছেলে ডিফেন্সে চাকরি পেয়েছে, ডিফেন্সে জব করছে। তো আর্মি ডিফেন্স এই ব্যাপারগুলো কিন্তু মানে এখন আধুনিক যুগে আমরা ওরকম মানে খুব বেশি আমরা দেখি না, এর দেশে গিয়ে ঢুকে গিয়ে আক্রমণ করছে। এখন মূলত আপনি আপনার দেশকে রক্ষা করবেন, সুরক্ষা করবেন, তো ডিফেন্স। তো আর্মি মানেই আমরা ডিফেন্স বুঝি মূলত। আমরা ডিফেন্ডারকে আলাদা করে সম্মান দেব না? এত বিদেশকে নকল করা কী হয়েছে? আরে ওদের দেশে ওরা প্রতিষ্ঠিত, ফুটবলে প্রতিষ্ঠিত, ওরা গোল্ডেন এইফে নাম যা ইচ্ছা দিক গিয়ে। আমরা অনেক পিছিয়ে আছি ফুটবলে, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আপনি বলুন যে এই গোল্ডেন বল কতবার ডিফেন্ডাররা পায়? আমরা সাধারণত কী দেখি? গোল্ডেন বুট মানে হাই স্কোরার তো অবশ্যই পাবে একজন ফরওয়ার্ড, গোল্ডেন গ্লাভ তো অবশ্যই গোলকিপার পাবে। গোল্ডেন বল সাধারণত যে ক্রিয়েটিভ একজন মিডিও বা ওই ফরওয়ার্ডকেই আমরা দিয়ে দিই। অনেক ক্ষেত্রে এরকমই হয় যে বেশি গোল করলো তাকে আবার গোল্ডেন বল বুট দুটোই দিয়ে দেওয়া হয়, আর না হলে অন্তত যে ক্রিয়েটিভ যে পাসটা দিচ্ছে তাকে। কিন্তু বাকি ডিফেন্সিভ মিডিও ছাড়ুন, যে ডিফেন্সটা আপনার আগলাচ্ছে, 3 ম্যান ডিফেন্স বা 4 ম্যান ডিফেন্সে, সে ডিফেন্ডারদের জন্য কোনো স্পেশাল অ্যাওয়ার্ড থাকবে না? তো সমস্ত ব্যাপারে এত টুকলি করার দরকার নেই। বললাম না, ওরা পৌঁছে গেছে, ওরা অনেক এগিয়ে গেছে, ইউরোপ অনেক এগিয়ে গেছে। আমাদেরকে ওই ধাপে যেতে গেলে আমাদের কিন্তু ওদেরকে ডাইরেক্ট টুকলে হবে না, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বেস্ট ফরওয়ার্ডকে অ্যাওয়ার্ড দিতে হবে, বেস্ট মিডফিল্ডারকে অ্যাওয়ার্ড দিতে হবে, বেস্ট ডিফেন্ডারকে অ্যাওয়ার্ড দিতে হবে, বেস্ট গোলকিপারকে অ্যাওয়ার্ড দিতে হবে। আপনি বেস্ট হাই স্কোরারকে নাও দিলে চলবে, আপনি বেস্ট ফরওয়ার্ড, বেস্ট মিডফিল্ডার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট গোলকিপার, এই 4টে মিনিমাম অ্যাওয়ার্ড থাকা দরকার, এই 4টে মেন ডিভিশন। তার সাথে আপনি চাইলে বেস্ট হায়েস্ট গোলকিপারকে, হায়েস্ট গোল স্কোরারকে দিন, অবশ্যই কোনো অসুবিধা নেই, কিন্তু বেস্ট ডিফেন্ডারকে ভুলে গেলে কিন্তু চলবে না। যাই গিয়ে আশা করি এই আলোচনাটা কিছুটা কাজে লাগবে, কারো কাজে লাগলো। চলে, ভালো থাকবেন।